ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই একাদশ শ্রেণীর পারমিউটেশন বা বিন্যাসের উপরে আগের দিন একটা ক্লাস নিয়েছি। আজকের ওই বিন্যাসের উপরে আরও ওই টপিকের উপরে কিছু আরও ভেঙে ভেঙে একটু আলোচনা করে দেবো। কারণ এই পারমিউটেশনটা শুধু কিছু নির্দিষ্ট ম্যাথ করলে হবে না, পুরো বিষয়টা বোঝার উপর ডিপেন্ড করে। ঠিক মতো বুঝে নিলে এই ম্যাথগুলো করা ভীষণ সোজা। আগের দিন আমি ওই পারমিউটেশন বলতে গিয়ে ফ্যাক্টরিয়াল দিয়ে শুরু করেছিলাম। তা আজ ওই বেসিক্যালি দু একটা ফ্যাক্টরিয়ালের একটু প্রয়োগ দেখিয়ে দিই। যেমন ফ্যাক্টরিয়াল n সমান আমরা কি জানি, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট। এখানে যদি আমরা 3 2 1 লাস্ট পর্যন্ত নিয়ে নিই, এটাই হবে ফ্যাক্টরিয়াল n। আচ্ছা, npr সমান কি বলেছিলাম, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আর এক্ষেত্রে যদি আমরা এরকম দিয়ে দিই npr বাই npr মাইনাস 1 সমান কত, যদি এরকম একটা কোশ্চেন করা হয়, তাহলে এটা ভাঙলে কি হচ্ছে দেখো, ফ্যাক্টরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল হোল ডিভাইডেড বাই, এটাও কি হবে ফ্যাক্টরিয়াল n বাই, এটা থেকে এটা মাইনাস, তার মানে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল। এটা নট ইজ ইকুয়াল টু 0 হয় সব সময়, তাহলে এটা ক্যান্সেল হবে। এটা উপরে গেল হচ্ছে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এগুলো এইটা যদি আরেকবার ভাঙি আমি এই মেথডটাতে দেখ, তাহলে এটার পরে আসবে n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, নিচটাও n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এটা কেটে যাবে কারণ এটা একটা নট ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে কাট। তাহলে কি দাঁড়াচ্ছে n মাইনাস r প্লাস 1। তাহলে npr বাই npr মাইনাস 1 সমান n মাইনাস r প্লাস 1। এটা আমাদের একটা সূত্র, এটা মনে রাখবে। আর আমরা দেখো ধরো 2npn, এই 2n থেকে n সংখ্যক বস্তু নিয়ে যদি বিন্যাস করা হয়, এইটা হবে ফ্যাক্টরিয়াল 2n, আর নিচে 2n মাইনাস n ফ্যাক্টরিয়াল, মানে 2n ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল। এবার এই 2n ফ্যাক্টরিয়ালটাকে যদি আমরা ভাঙি, তাহলে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 ডট ডট 4 বা 6 5 4 3 2 1 এরকম হবে পরপর। এবার দেখো এখানে আমার নিচটা কি ছিল, ফ্যাক্টরিয়াল n। এইখান থেকে দেখো এই পদটা থেকে একটা 2 আসবে, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে 2 আসবে, এখান থেকে একটা 2 বেরিয়ে আসবে, এখান থেকে 2। তাহলে এইভাবে যে 2 গুলো আসছে, এরকম কটা 2 আসবে, 2 এরকম আসবে পর পর আসবে। দেখো এখানে একটা 2, এখান থেকে 2 2, এবং মানে আমার একটি পদ ছাড়া একটি, মানে প্রথমটা জোড় বিজোড় তারপরে জোড়। তাহলে প্রত্যেকটা জোড় থেকে যদি একটা করে চলে আসে, আমরা একটা উদাহরণ দিলাম 1 2 3 4 5, এখানে আমি সংখ্যা নিলাম 5টা, যদি 6টাই নিতাম দেখো, তাহলে এখানে দেখো মোট 6টা, তো 2 এখানে কটা আসবে দেখো, এখান থেকে 1 ইন্টু 2 একটা 2, এখানে আবার 2 ইন্টু 2 আর এটা 2 ইন্টু 3। তাহলে এখান থেকে আমার দেখো এই একটা করে 2 যদি চলে আসে, তো এরকম 3টে জোড় সংখ্যা থেকে একটা করে 2 চলে এলে এখানে কি পড়ে থাকছে 1, এখানে 2 আর এখানে 3, তাহলে 1 2 3 এগুলো সব স্বাভাবিক সংখ্যার একটা সেট চলে আসছে 1 2 3 এরকম পর পর। ক্লিয়ার?
তাহলে এটা এরকমই, যদি একটা n এখান থেকে 2 যায় তাহলে n থাকবে, এখান থেকে একটা 2 গেলে n-1 থাকবে, এখান থেকে 2 গেলে n-2 থাকবে। তাহলে দেখো n-1 n-2 ঠিক এই সেন্সটাতে আসবে, ডট ডট 3 to 1 এরকম একটা কন্ডিশন আসবে। তাহলে আমার এখানে কটা পদ আছে দেখো, 1 2 3 করে ডট ডট n সংখ্যক, ক্লিয়ার? এখানে আছে n সংখ্যক, তাহলে আমার এই 2টা এখান থেকে একটা 2, এখান থেকে 2, এখান থেকে 2, এতেও 2, এতেও 2, এতে 2, তো এইভাবে n সংখ্যক 2 তাহলে প্রত্যেকটা থেকে আমি নিয়ে নিয়েছি। তাহলে আমার এখানে 2 আসবে n সংখ্যক, কারণ দেখো 2 into 2 into 2 যদি n সংখ্যক গুণ করি 2 to the power n হয়। বাকি পড়ে থাকবে আমার n into n-1 n-2 ডট ডট 3 to 1। তাহলে আমরা এই জোড় সংখ্যাগুলো থেকে এটা পেয়ে গেলাম। বাকি আবার কি পড়ে থাকছে দেখো, 2n-1 2n-3 তারপর 2n-5 এগুলো পড়ে থাকবে, 2n-1 2n-3 2n-5 ডট ডট বিজোড়গুলো 5 3 1 5 3 1 এগুলো পড়ে থাকবে। আর এমন নিচে আমার কি থাকছিল, n ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো এই যে সেটটা এটা মানে কি ফ্যাক্টরিয়াল n, তাহলে 2 to the power n সমান ওইটা মানে ফ্যাক্টর n। বাকি যেটা পড়ে থাকছে কি 1 3 5 ডট ডট 2n-5 2n-3 2n-1, আচ্ছা এগুলো আমার পড়ে থাকছে। দিয়ে এটা আমরা বা এগুলো আগে লিখতে পারো, অসুবিধা নেই। আর নিচে ফ্যাক্টরিয়াল n দিয়ে এটা কেটে গেল, দিয়ে তাহলে এটার মান আমার কি বেরোলো 2 to the power n, আর ওইটা লিখে দেবে এটা 1 3 5 ডট ডট 2n-1, এটা आंसर। তাহলে আমরা এই ফ্যাক্টরিয়াল কিভাবে ভাঙে এটা বলে দিলাম। অনলি যদি আমার চাইতো 2n ফ্যাক্টরিয়ালটা কত, তাহলে অনলি এর লগটা ভেঙে যেটা এসেছিল এইটা হবে, মানে এর সঙ্গে শুধু ফ্যাক্টরিয়াল n টা থেকে যাবে। তাহলে কি দাঁড়াবে, এটা সমান 2 to the power n ফ্যাক্টরিয়াল n আর 1 3 5 ডট ডট 2n-1 এটা থেকে যাবে, ক্লিয়ার? তাহলে এই যে সূত্রটা বললাম একটু মনে রাখবে, ভাঙাটা 2n টা। নেক্সট এবার এই যে পারমিউটেশন বা বিন্যাস করব সেটার উপরে বলেছিলাম কিছু রেস্ট্রিকশন থাকবে। ওই আগের দিন রেস্ট্রিকশন দিয়ে আমি বলেছিলাম, আজকের বলেছিলাম যে ওইটা আমি আরো ক্লিয়ার করে আরেকবার আমি বুঝাবো। তা আজকের সাপোজ দেখো এই রেস্ট্রিকশন গুলো কি বলেছিলাম, দেখো নাম্বার 1 বলেছিলাম যে n সংখ্যক বস্তু থেকে যদি r সংখ্যক বস্তু নিয়ে আমরা সাজাই বা বিন্যাস করি, যাতে m সংখ্যক বস্তু কোনোদিন থাকবে না। মানে বুঝাচ্ছে দেখো, আমি ব্যক্তি দিয়ে ধরে নিচ্ছি, দেখো মনে করো এখানে m সংখ্যক ব্যক্তি, m সংখ্যক ব্যক্তি r সংখ্যক চেয়ার আছে। তাহলে m সংখ্যক ব্যক্তির মধ্যে r সংখ্যক চেয়ার, সেই m সংখ্যক ব্যক্তির মধ্যে m না n ধরে নিই বললাম, n সংখ্যক n সংখ্যক ব্যক্তির মধ্যে r সংখ্যক কি বললাম চেয়ার আছে। ওই চেয়ারে তাহলে আমার ওই ব্যক্তিগুলোর মধ্যে কতজন বসতে পারবে, তাহলে 8 জন বসতে পারবে। কিন্তু প্রশ্ন বলা হচ্ছে যে m সংখ্যক ব্যক্তি ওই চেয়ারগুলোয় বসবে না। r সংখ্যক চেয়ার আছে, তাহলে n সংখ্যক ব্যক্তি r সংখ্যক চেয়ার আছে, ওই চেয়ারে দেখো ওই চেয়ারে
n মাইনাস এমপি আর ভাবে বিন্যাসিত বা বিন্যস্ত হবে, বিন্যাসিত হবে যদি ওই m সংখ্যক ব্যক্তি না থাকে। মানে এই n সংখ্যক ব্যক্তির মধ্যে m সংখ্যক ব্যক্তি থাকবেই না, তার মানে প্রথমে এটা বাদ দিয়ে দেবো। তো এবারে এখানে প্রশ্ন আসে একটা বোঝা, যেমন 10 জন ব্যক্তি, n এর মানটা হচ্ছে 10, n সমান 10। এই 10 জন ব্যক্তি থেকে মনে করো এখানে 4টি চেয়ার আছে, চেয়ার দিয়ে যদি বলি আমি 7 জন থাকবে না, 7 জন, তাহলে 10 থেকে যদি 7 বাদ দিয়ে দিই তাহলে 3 জন, তো তাহলে এই 3 জন মানে 3p4 এইটাই বুঝাবে, মানে 3 জন ব্যক্তির 4টি চেয়ারে, মানে এই ধরনের বিন্যাস কিন্তু হবে না। কেন? এই যে আর এর মানটা এই n এর সমান বা তার থেকে ছোট হয়, তাহলে ওই জন্য আমরা যে এই কন্ডিশনটা করব এটা মাথায় রাখবে যে n মাইনাস m টা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু r থাকতে হবে। নিজের খুশি মতো m বাদ দেওয়া যায় না, তাহলে এই কন্ডিশনটা যেন ফুলফিল হয়। বা এমসিকিউ যদি এরকম থাকে n এইটা ওপারে গেলে কি হচ্ছে m প্লাস r, এরকম দেয়া থাকতে পারে, n গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু m প্লাস r কন্ডিশন থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যেটা বললাম m সংখ্যক ব্যক্তি থাকবে না, তার মানে ওইটা প্রথমেই বাদ দিয়ে যেগুলো থাকবে তার থেকে r সংখ্যক নিয়ে বিন্যাস করা হলো। তাহলে এইটা একটা শর্ত সাপেক্ষে বিন্যাস, এটা 1 নম্বর একটা শর্ত হলো। দ্বিতীয় শর্তে আসি, দেখো ওই একই রকম দিই, দেখো দ্বিতীয় শর্তটা কি, আমি ধরে নিচ্ছি ওই n সংখ্যক ব্যক্তি, n সংখ্যক ব্যক্তি কে r সংখ্যক চেয়ারে বসানো হবে, আর কি বসানো হবে। তাহলে n সংখ্যক ব্যক্তিকে যদি r সংখ্যক চেয়ারে বসানো হয় তাহলে তার মধ্যে নিশ্চয় r সংখ্যক ব্যক্তি শুধু বসতে পারবে, বাকি ব্যক্তি কিন্তু বসতে পারবে না। কিন্তু এখানে বিন্যাসটা বলছি এরকম হবে, বলছি r pm ইনটু n মাইনাস r p r মাইনাস n, এইটা হবে বিন্যাস। কোন শর্তে? যদি যদি m সংখ্যক বিশেষ ব্যক্তি সর্বদা উপস্থিত থাকে, উপস্থিত থাকে। ক্লিয়ার? মানে এখানে ক্লিয়ার করে দিই, n সংখ্যক ব্যক্তির মধ্যে r সংখ্যক চেয়ারে তো বসাবো, তার মধ্যে বলে দিয়েছে যে m সংখ্যক বিশেষ ব্যক্তি সর্বদা উপস্থিত থাকবে। তার মানে ওই যে r সংখ্যক চেয়ারটাতে আমার যে r সংখ্যক ব্যক্তি বসবে তার মধ্যে m সংখ্যক ব্যক্তি মানে প্রথমেই মানে ওরা বসে যাবে। তাহলে দেখো সাপোজ মনে করো এখানে এই r সংখ্যক চেয়ার সাপোজ, আর এই m সংখ্যক যে ব্যক্তি, এই m সংখ্যক ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি এই কটার মধ্যে কত প্রকার বসবে? এটা m জন, তো তাহলে এইটা m প্রকারে বসবে, এখানে m জন ব্যক্তি, তাহলে এই m প্রথমে বসতে পারবে কি m প্রকারে, তারপরে দ্বিতীয়টায় বসবে কি m-1, তারপরে m-2, এইভাবে বসে এইটা হয়ে যাবে আমার কি। তাহলে এই যতগুলো এতে ছিল তাহলে সেইটাতে আমরা যদি ওই r সংখ্যক ধরে নিই তাহলে r সংখ্যকের মধ্যে m, তাহলে ওইটা হবে আমার r pm
প্রথমে আমরা আর সংখ্যক চেয়ারের মধ্যে এম সংখ্যক ব্যক্তিকে বসিয়ে দেব। ওকে, দেওয়ার পর আমার ব্যক্তি পড়ে থাকবে কতজন, n মাইনাস m পড়ে থাকবে। আর আমার যখন m সংখ্যক চেয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আর চেয়ার পড়ে থাকবে r মাইনাস m। এবার এইটা আবার বিন্যাস হবে, দেখো ক্লিয়ার। তাহলে প্রথমে কি ওই m সংখ্যক ব্যক্তিকে প্রথমে ওই r সংখ্যক চেয়ারের মধ্যে যে কোনোটাতে বসতে পারে, তাহলে r p m প্রকারে। যখনই বসে গেল বাকি ব্যক্তি থাকবে n মাইনাস m, আর বাকি চেয়ার পড়ে থাকবে r মাইনাস m। বাকি n মাইনাস m থেকে r মাইনাস m এর বিনাশ হবে, সেটা হবে n মাইনাস mp r মাইনাস m। ব্যাস, এইটা হচ্ছে যদি m সংখ্যক বিশেষ ব্যক্তি সর্বদা উপস্থিত থাকে। এবারে এই উপস্থিতির টাইপটা দেখো, এই উপস্থিতির টাইপটা তিনটে টাইপ হয়। একটা নির্দিষ্ট স্থানে থাকবে, একদম নির্দিষ্ট স্থানে, মানে কোনো চেঞ্জ হবে না, যে জায়গায় বসাবো সেই জায়গায় তাকে বসতে হবে। তার মানে এটা নির্দিষ্ট স্থানে থাকবে, আর এটা যে কোনো ক্রমে বসবে, যে কোনো জায়গায়। এটা হচ্ছে যে কোনো ক্রমে, আর এটা হচ্ছে একই ক্রমে। তার মানে এখানে অর্ডারটা ফলো করছে না, এখানে কিন্তু অর্ডারটা ফলো করছে একটা নির্দিষ্ট অর্ডারে, আর এখানে একটা নির্দিষ্ট স্থানে ফিক্স থাকবে। সেটা কি আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সাপোজ 3 নম্বর শর্তটা, ওই n সংখ্যক ব্যক্তি আর r সংখ্যক কিন্তু চেয়ারই থাকছে, r সংখ্যক চেয়ার। তা এর মধ্যে এই যে m সংখ্যক বিশেষ ব্যক্তি নির্দিষ্ট স্থানে থাকবে, তার মানে কি, তাহলে এই যে r সংখ্যক চেয়ারের মধ্যে কয়েকটা চেয়ার, সাপোজ আমি 3টি চেয়ারে a b c নাম্বারিং করে দিয়েছি, ক্লিয়ার। 3টে এরকম চেয়ার, সেই 3টে চেয়ারের জায়গায় আমি বলছি m সংখ্যক চেয়ার। কি বললাম, এই m সংখ্যক চেয়ার, m সংখ্যক ব্যক্তি ওরকম a b c d e f থেকে m পর্যন্ত একদম পুরো নাম্বারিং করা আছে। তার মানে একজন ব্যক্তি a, সে ঠিক বসবে তার a চেয়ারে, b চেয়ারে সে বসতে পারে না, কারণ ওটাই তার নির্দিষ্ট ফিক্সড চেয়ার, ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে যদি নির্দিষ্ট স্থানে বসে, তাহলে একজন ব্যক্তি তার জায়গায় বসলো, এ বসলো, এগুলো সব এক প্রকারে বসবে। এটাও এক এক গুণ করে দিলে তাহলে এই m সংখ্যক ব্যক্তি এক প্রকারে বসলো। তাহলে বাকি আমার কতজন ব্যক্তি পড়ে থাকবে, n মাইনাস m ব্যক্তি পড়ে থাকবে, আর আমার চেয়ার কটা পড়ে থাকবে, r মাইনাস m। দিয়ে এইটার বিন্যাস হবে, ব্যাস। তাহলে 1টা না দিয়ে আমরা ডাইরেক্ট করতে পারি n মাইনাস m, সরি এটা pটা দিই নাই, p r মাইনাস m। মানে এটার শর্তটা কি হলো, যে n সংখ্যক ব্যক্তিকে r সংখ্যক চেয়ারে বসতে দেওয়া হবে, যাতে m সংখ্যক বিশেষ ব্যক্তি একটা নির্দিষ্ট স্থানে বসবে। আর এই যে যাবতীয় এই বসার ব্যাপারটা বলছি, এগুলো সব কিন্তু রৈখিক, গোলাকার নয়। মানে এই চেয়ারগুলো সব পাশাপাশি পাশাপাশি থাকবে, রৈখিক বিন্যাস, ক্লিয়ার। 4 নম্বরে দেখো, তাহলে এই যে বসাটা নির্দিষ্টটা বললাম, এই বিন্যাসটা হচ্ছে। এরপরে আমরা যে কোনো ক্রমে, তাহলে যে কোনো ক্রমে যদি এই m সংখ্যক ব্যক্তি বসে, তাহলে ওই r সংখ্যকের মধ্যে এই যে ক্রমটা, ওরা নিজেদের মধ্যে আর কি যে কোনো ক্রমে বসবে। তার মানে নিজেদের মধ্যে যে কোনো ক্রমে বসা মানে কি, তার মানে যদি এরকম 3টে জায়গা থাকে, দেখো, আর 3 জন ব্যক্তি, তাহলে প্রথম ব্যক্তি 3টের মধ্যে যে কোনো প্রকারে 3 প্রকারে, আর
তাহলে এরকম নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে বসবে। তাহলে ওই রকমই যে কোনো ক্রমে হলে মানে হয় বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক বা কেউ মাঝে এভাবে, তখনই এম জন নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল এম প্রকারে বিন্যাস হবে নিজেদের মধ্যে। তাহলে এক্ষেত্রে আমার ওই এন সংখ্যক ব্যক্তি আর সংখ্যক কি চেয়ার দিয়ে এখানে বিন্যাসটা এরকমই আসবে, ফ্যাক্টোরিয়াল এম দিয়ে এন মাইনাস এমপি আর মাইনাস এম, মানে এইখানে যে কোনো ক্রমে এম সংখ্যক ব্যক্তি থাকবে। তাহলে আর সংখ্যক চেয়ারের মধ্যে এম সংখ্যক ব্যক্তি যে কোনো ক্রমে ফ্যাক্টোরিয়াল এম প্রকারে থাকছে, বাকি যে এন মাইনাস এম ব্যক্তি আর আর মাইনাস এম চেয়ার, তাহলে এই ব্যক্তিগুলো থেকে এই চেয়ারগুলো তারপরে বিন্যাসিত হবে। ওকে, তাহলে এটা গেল যে কোনো ক্রমে। আর যদি একই ক্রমে থাকে পঞ্চম নম্বরে, এই একই ক্রমে জিনিসটা একটু ভালো করে বোঝার জন্য একটা এক্সাম্পল দিয়ে দিই। কিরকম, ধরো কোনো ভিআইপি যারা আসে, ধরো আমি একটা এখানে উদাহরণ দিচ্ছি, তিনটি চেয়ার আর তিনজন ক্রিকেটার, যেমন মনে করো গাভাস্কার, আর আমাদের রবি শাস্ত্রী আর সচিন। গাভাস্কার, রবি শাস্ত্রী আর সচিন তিনজনকে ধরো ডাকা হয়েছে, দিয়ে বলা হয়েছে পাশাপাশি বসবে। তাহলে প্রথম চেয়ারটাতে গাভাস্কার বসবে, তারপরে এই প্রথমটাতে গাভাস্কার, তারপরে রবি শাস্ত্রী, তারপরে সচিন, এই তিনটে অর্ডারে বসবে। তাদের মাঝে কিন্তু কেউ থাকবে না, কিন্তু সচিন ওদের মাঝে বসবে না। মানে আমি এরকম একটা ক্রম বলছি, একই ক্রম, মানে কে থাকছে প্রথমে গাভাস্কার, তারপরে কে রবি শাস্ত্রী, তারপরে সচিন। এবারে মনে করো এরকম পরপর 10টা চেয়ার আছে। কটা? 10টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10টি এরকম চেয়ার আছে পরপর। যে বলছি এদের ক্রমটা একই থাকবে, তার মানে এইখানে যদি গাভাস্কার, এখানে রবি শাস্ত্রী, এখানে সচিন পাশাপাশি বসলো, তাহলে এই যে বসার স্টাইলটা এক প্রকার হলো। কিন্তু যদি এরা পাশাপাশি এভাবে বসতো, ধরো এখানে গাভাস্কার, এখানে রবি শাস্ত্রী, এখানে সচিন, তাহলে এটাও এক প্রকার এলো। বা ওরকম না দিয়ে ধরো এরকম এলো, এখানে গাভাস্কার, এখানে রবি শাস্ত্রী, এখানে সচিন, তাহলে এইরকম ভাবে পরপর তিনজনের একই ক্রমে এরকম ভাবে বসতে পারে। তাহলে সেরকম কটা নিজেদের মধ্যে কটা হবে দেখো। তাহলে এখানে দেখো গাভাস্কার, রবি শাস্ত্রী আর সচিন, এখানে মোট কটা ছিল? 10টা চেয়ার। তাহলে 3টি চলে যাওয়ার পরে এখানে কটা পড়ে থাকছে? 7টি। আমি যদি এখানে একটা করে সরিয়ে যাই, মানে এটার থেকে এটা সরে আসবে জি আর এস, তাহলে এখানে একটা করে সরে গেলে আমার একটা করে এরকম বিন্যাস হচ্ছে। তাহলে এখানে কটা সরবে মোট? প্রথমে একটা সরবে, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তার মানে এখানে এরকম 7টা সেট আসবে, মানে 7টা বিন্যাস। আর প্রথমে একটা ছিল, তাহলে 7 আর 8 কত হচ্ছে? মোট 8টা বিন্যাস। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এই যে একটা লাস্টে যোগ করলাম, আর এখানে আমি 3 বাদ দিলাম 10 থেকে, 10 মাইনাস 3 প্লাস 1 করলাম, করলে কত হলো? আমাকে 8। তাই যদি এখানে মোট চেয়ারটা আর হতো, আর এইটা যদি এম হতো, তাহলে আর মাইনাস এম
প্লাস 1, তাহলে এই বিন্যাসটা হতো আমাদের নিজেদের মধ্যে। ক্লিয়ার? তাহলে r মাইনাস n প্লাস 1, তাহলে এই লাস্ট যে বিন্যাসটা বলছি কি, এটাও আমার পঞ্চমে কি, এটাও n সংখ্যক ব্যক্তি, r সংখ্যক চেয়ার। তাহলে এই ক্ষেত্রে আমার একই ক্রমে থাকবে m সংখ্যক ব্যক্তি। তখন কি হবে, ওই r মাইনাস m প্লাস 1 ইন্টু, তাহলে m চলে যাওয়ার পরে বাকি আমার n মাইনাস m ব্যক্তি, আর ওখানে r মাইনাস m, ব্যাস এইটা হবে আমার একই ক্রমে থাকলে এই বিন্যাসটা হবে। ক্লিয়ার? তাহলে m সংখ্যক বিশেষ ব্যক্তি উপস্থিত থাকবে, তাদের ক্ষেত্রে এই rpm আর n মাইনাস rp এটা হচ্ছে বিন্যাস। m সংখ্যক বিশেষ ব্যক্তি সর্বদা উপস্থিত থাকবে। এবারে এই ব্যক্তিগুলো যদি এরকম আরো শর্ত সাপেক্ষে থাকে, মানে আরো শর্ত, যেমন নির্দিষ্ট স্থানে থাকতে হবে তাদের, বা যে কোনো ক্রমে থাকবে, বা একই ক্রমে থাকবে, তখন কিন্তু এইগুলো আমাদের করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবে। ওকে, তাহলে এই যে শর্ত সাপেক্ষে 5টা বিন্যাস করলাম, এটি মাথায় রাখবে। এর উপরে প্রচুর ম্যাথ থাকে। নেক্সট, তাহলে এবারে আগের দিনও কয়েকটা ডিসকাস করেছিলাম, আজও এগুলো বললাম। এবারে এর উপরে এবারে আমি ম্যাথগুলো কিছু প্র্যাকটিস করাবো, আর আরো বিন্যাসের যে একটু গভীরতা, আরো যদি জয়েন্টে বা অ্যাডভান্সে আরো বিন্যাসে ঢুকলে ওগুলো আরো জটিল। তাহলে আমি যতটা এই লেভেলের যতটা পাচ্ছি আপাতত আলোচনা করি। নেক্সট টাইমে যদি টাইম পাই আমরা একটু ডিপে ঢুকবো। এখন দেখো, সাপোজ এমনি কয়েকটি ম্যাথ যেগুলো মনে আসছে আমি আলোচনা করে দিচ্ছি। ধরো একটি শ্রেণীকক্ষে 18 জন বালক আছে আর 10 জন বালিকা। শিক্ষক মহাশয় একটি ম্যাথ দিল, একটি ম্যাথ, এইটা ব্ল্যাকবোর্ডে ম্যাথটা করতে হবে। এই একটা ম্যাথ ব্ল্যাকবোর্ডে সলভ করতে হবে। তাহলে কত প্রকারের সমাধান করা সম্ভব? তাহলে এক্ষেত্রে আমরা যে কাউন্ট বা এটা করব, সেটা ওই আগের দিন ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশনটা বলেছি। আর এটাও একটা শর্ত আসে, এটা আসবে এই শর্তটাই, দেখো, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যাসোসিয়েশন বা অ্যাডিশন দিতে পারো। এটার ক্ষেত্রে দেখো, এই 18 জন বালক, তারা প্রত্যেকে পৃথকভাবে অঙ্কটা 18 প্রকারে সলভ করবে। তাহলে 18 জন বালকের প্রত্যেকে 18 প্রকারে, আর 10 জন বালিকা, এটা বালিকা, তারা করবে কি 10 প্রকারে। তাহলে মোট কত হবে? যোগ করলে হবে 28। এটা হচ্ছে এই কাউন্টিংটা হচ্ছে অ্যাসোসিয়েশন বা অ্যাডিশন রূপের উপর। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রুলস অফ অ্যাডিশন বা অ্যাসোসিয়েশন। সেটা কি, যে এই ধরনের অঙ্কগুলো ধরো ওই বালক দিয়ে, বা অনেক সময় কলেজে ভর্তির ব্যাপারে, ধরো ফর্ম ফিল আপ করলো কোনো কলেজে, কিভাবে ভর্তি হবে, তাহলে সেক্ষেত্রে এরকম পরপর যোগ হয়ে যাবে। তাহলে সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? আর এই যে আরেকটা স্টেপ, ফান্ডামেন্টাল থিওরেম অফ, এটা হলো অ্যাসোসিয়েশনের উপরে, আর ফান্ডামেন্টাল থিওরেম অফ যদি মাল্টিপ্লিকেশন বলে, গুণের উপরে। এই গুণের উপরে আগের দিন আলোচনা করেছি। কিরকম? সাপোজ মনে করো ওই যে একটা হোটেলে 5টা রুম, 3 জন পরিবার গেল, বা 3টে রুম 5 জন পরিবার গেল, ওই ধরনের। বা মনে করো
আমি এখান থেকে বাঁকুড়া থেকে প্রথমে কলকাতা গেলাম। দুটো পদ্ধতি যেতে পারি। বাঁকুড়া থেকে কলকাতার দুটো প্রসেসে যাওয়া যায়, একটা যাওয়া যায় বাসে আর আরেকটা যাওয়া যায় কি ট্রেনে। তাহলে বাঁকুড়া থেকে কলকাতার দুটো প্রসেসে যাওয়া যাচ্ছে, একটা কি বাসে একটা ট্রেনে। এবারে কলকাতা থেকে দেখো দিল্লি যাব। দিল্লি যাওয়া যায় দেখো বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায় আর প্লেনেও যাওয়া যায়, তিনটে রুট। তাহলে এই ক্ষেত্রে দেখো বাঁকুড়া থেকে কলকাতা যাওয়া যায় দুই প্রকারে আর কলকাতা থেকে দিল্লি যাওয়া যায় তিন প্রকারে। ভালো করে বুঝবে, বাঁকুড়া থেকে কলকাতা যাচ্ছি দুই প্রকারে, হয় বাসে বা ট্রেনে, আর কলকাতা থেকে দিল্লি যাচ্ছি তিন প্রকারে, বাসে ট্রেনে বা এরোপ্লেনে। এবার সরাসরি যদি বলি বাঁকুড়া থেকে দিল্লি যাব কত প্রকারে, তখন এই দুটো প্রক্রিয়া একসঙ্গে করলে 2 3 মানে 6 প্রকারে যাওয়া যাবে। কত? 6 প্রকারে। তাহলে এই যেটা হলো এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশন, এটি মাথায় রাখবে। ক্লিয়ার? এই ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশনে এরকম ম্যাথ হয় গুণে, যেমন বাঁকুড়া থেকে সাপোজ হাওড়া পর্যন্ত আমি সাপোজ ধরছি 10টা স্টেশন আছে। তো এই বিভিন্ন স্টেশনে বাঁকুড়া থেকে এই 10টা স্টেশনের প্রত্যেকটার মধ্যে যদি আমার যাতায়াত করার জন্যে টিকিটের ব্যবস্থা করা হয়, তাহলে সেক্ষেত্রে যে ফর্মুলাটা লাগবে সেটাই ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশন। বা আমি যদি এরকম বলি বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, এই বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের যাতায়াত কত প্রকারে করব, যদি আমার দুটো ট্রেন যায় তাহলে যাবো 2 প্রকারে, আসবো 1 প্রকারে, এইভাবে হবে। তাহলে এই বা টিকিটের ব্যাপার যদি থাকে, পরপর 10টা স্টেশন আছে, পরপর 10টা স্টেশন, ধরো বাঁকুড়া, তারপরে এখানে সাপোজ ধরছি মাঝের স্টেশন বাদ দিয়ে আমি বিষ্ণুপুর ধরছি, বাঁকুড়া বিষ্ণুপুর, এইভাবে আমার অনেকগুলো স্টেশন দিয়ে হয়তো হাওড়া। এখানে মোট মনে করো 10টি স্টেশন আছে মিলে। তাহলে একটা স্টেশন থেকে অন্য স্টেশনের আমার যে টিকিটগুলো থাকবে কত প্রকারে, বাঁকুড়া থেকে ওরকম যাব, মোট 10টা টিকিট থাকতে হবে, হয়তো বাঁকুড়া বিষ্ণুপুর, বাঁকুড়া অন্দা, বাঁকুড়া, তারপরে আমার খড়গপুর, এরকম পরপর থাকবে। তো ওরকম 10 প্রকারের, আর বাঁকুড়া বাদ দিয়ে আর বাকিগুলোর মধ্যে 11 প্রকারের। তাহলে মোট কত হবে 9 প্রকারে, 10 × 9 মানে 90 প্রকারে ওরকম টিকিট থাকবে। তাহলে সেই ম্যাথগুলো পরে আলোচনা হবে। আমি জাস্ট এটা বললাম এই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যাসোসিয়েশনের উপরে, এই মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? নেক্সট আমরা সংখ্যা গঠনের উপরে কিছু প্রবলেম থাকে, যতগুলো মনে আসছে আমি বলি। সংখ্যা গঠনে যেমন আমি যে কোনো সংখ্যা নিচ্ছি, সাপোজ মনে করো 1 2 3 4 5, এরকম 5টা সংখ্যা নিয়েছি পরপর দিয়ে এখান থেকে প্রশ্ন করছি 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে বলে শর্ত লাগিয়ে দিচ্ছি। 1 নম্বর শর্ত লাগাচ্ছি, একই অঙ্ক বারবার ব্যবহার করা চলবে। আর 2 নম্বর, একই অঙ্ক বারবার ব্যবহার করা চলবে না। এই শর্তটা দিয়ে আমি এই প্রশ্নটা করলাম। এই প্রশ্নটার মানেটা দেখো ভালো করে ক্লিয়ার করছি। ধরো এই এক অঙ্কটা আমি 1 1 1 111, তারপরে 2 2 2 222,
এটাও 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, মানে একই অঙ্ক আমি বারবার ব্যবহার করলাম। এই প্রশ্নটা বলছে এরকম, ধরো 1 2 3 তিনটি অঙ্ক সব আলাদা থাকবে, বা 1 4 5 সব আলাদা থাকবে, মানে একই অঙ্ক রিপিট হবে না। এখানে যেমন 1 2 2 হতে পারে, 1 3 3, এই 22 2 দুবার রিপিট হলো, 3 দুবার রিপিট হলো। ক্লিয়ার? তাহলে এইটাই বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে 3 অঙ্ক বিশিষ্ট অঙ্ক কতগুলি সংখ্যা গঠন করা যাবে? তাহলে এখানে দেখো আমরা 3 অঙ্ক, তো তাহলে আমরা ফার্স্টে এইটা আলোচনা করছি। দেখো তাহলে আমার একক, দশক, শতক তিনটে প্লেস থাকে, ইউনিট, ডেসিমেল আর 100। এই 3 প্লেসে দেখো এই একটা আমরা এইখানে এই 5টার মধ্যে এই শতকে আমরা 1ও বসাতে পারি, 2ও বসাতে পারি, 3ও 4ও 5ও। তার মানে কয় প্রকারে বসবে? এটা 5 প্রকারে। আবার এই অঙ্কগুলো এই দশক স্থানে অঙ্কে আবারও 5 প্রকারে বসবে। আবার ওই অঙ্কগুলো বারবার ঘুরে শতকেও 5 প্রকারে বসবে। এবারে 3টি অঙ্ক একসঙ্গে যখন করব ওই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, তাহলে 5 টু দি পাওয়ার 3 মানে 125টা এরকম সংখ্যা গঠন হবে। 125টা। ক্লিয়ার? তাহলে একই অঙ্ক বারবার ব্যবহার করলে আমার হচ্ছে মোট এতগুলো সংখ্যা। আর যদি বলে একই অঙ্ক একবার ব্যবহার করবে, মানে বারবার চলবে না, একবার, তখন কি হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো তখন ওই 5টার মধ্যে আমরা যে কোনো 3টে নেব। 5টার মধ্যে যে কোনো 3টি, ধরো 1 2 3 নিয়ে নিলাম। এই 3টে নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 মানে 6টা সংখ্যা গঠন করা হবে এরকম। তো 123 হলো, 132 হলো, 213 হলো, 231 হলো, 312 হলো, 321 হলো, এরকম 6টা সংখ্যা হবে। ওই রকমই এই 5টার মধ্যে যে কোনো 3টে নিয়ে বিন্যাস, মানে 5p3 করলে এটা বেরোবে, মানে ফ্যাক্টরিয়াল 5 বাই 5 মাইনাস 3 মানে কত হচ্ছে? ফ্যাক্টরিয়াল 2। এইটা আমরা যদি ভাবি 5 ইনটু কত? 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর নিচেও 2 ইনটু 1 কেটে দিচ্ছি। তাহলে 3 4 12, 5 12 60টি সংখ্যা হবে। 60। তাহলে এই আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? এরকম টাইপের প্রশ্ন থাকে আর কি। আচ্ছা, এখানে এই একই প্রশ্ন যদি আমি একটু আলাদা স্টাইল করে দিই, মানে যতগুলো মনে আসে ততগুলো আলোচনা করে দেখো। ধরো 1 2 3 4 5, 1 2 3 4 5 এই অঙ্কগুলি দিয়ে কতগুলি জোড় সংখ্যা গঠন করা যাবে? জোড় সংখ্যা গঠন করা যাবে, ব্যাস প্রশ্ন এটাই। এখানে কিন্তু আমাকে বলে দেয়নি সংখ্যাটি 1 অঙ্কের হবে না 2 অঙ্কের না 3 অঙ্কের না 4 অঙ্কের না 5 অঙ্কের, কিন্তু আমার আছে মোট 5টা অঙ্ক। তাহলে আমরা যখন কোনো অঙ্ক সংখ্যা বলে দেবে না সংখ্যাগুলো, তখন আমরা সবগুলোই অ্যাপ্লাই করব। কিরকম? নাম্বার 1-এ 1 অঙ্ক দেখব, 1 অঙ্কের সংখ্যাটা বিচার করব। 1 অঙ্কের সংখ্যা, এখানে 1 অঙ্কের জোড় সংখ্যা আমার 2 আর 4 আসছে। কি কি আসছে? 2 আর 4। তাহলে এখানে আমার 2টি এলো। কটি? 2টি। এবার আসবো 2 অঙ্কের সংখ্যা। কি বললাম? 2 অঙ্কের সংখ্যায় আসি। 2 অঙ্কের সংখ্যা দেখো একক আর দশক থাকবে। যদি এককে আমরা 2 দিই তাহলে জোড় তো, তাহলে এই দশকের ঘরে দেখো আমরা 2টা বাদ দিয়ে 1 3 4 5 বসাতে পারি। 1 বসালে 12, সেটা জোড় সংখ্যা। 3 বসালেও 32 জোড় সংখ্যা।
4 বসালে 42 জোড় সংখ্যা, 5 বসালে 52 জোড় সংখ্যা, তাহলে কটা আসবে? তাহলে এখানে 1 3 4 5 এগুলো বসালে এখানে 4টি আসবে। আবার যদি এককে আমরা 4টা বসিয়ে দিই, আবার আমার 1 3 5 2 দিয়ে এখানেও 4টি আসবে, তাহলে মোট এখানে কটা হবে? 8টি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসছে 8টি। ক্লিয়ার? এবার চলে আসুন 3 অঙ্ক বিশিষ্ট। এই 3 অঙ্কের সংখ্যা, তার মানে আমার থাকবে একক, দশক, শতক। 3 অঙ্কের ক্ষেত্রে দেখো এইখানে তো সবসময় জোড় থাকবে এককটায়, 2 দিলে বাকি দুটো জায়গায় 4টি অঙ্ক বসবে 4p2, আবার 4 দিলে 4p2। এই 4p2 এর মানটা আমরা বার করব। 4p2 মানে কি? ফ্যাক্টরিয়াল 4/4 - 2 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 4 3 2 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 2 কেটে গেলে 12 12 হচ্ছে। ক্যালকুলেশন গুলো নিজেরা করবে। তাহলে এখানে আমার 12 + 12 মানে 24টি আসছে। ক্লিয়ার? এবারে 4 অঙ্ক বিশিষ্ট কন্ডিশন দেখব। 4 অঙ্কে, তাহলে 4 অঙ্কের দেখলে আমার একক, দশক, শতক, হাজার এইটা আসবে। তাহলে এককে যদি 2 নিই, তাহলে 3টে ঘরে বাকি 4টি অঙ্ক, 3টে ঘরে বাকি 4টে 4p3। 4p3টা ভাঙি, ফ্যাক্টরিয়াল 4/ফ্যাক্টরিয়াল 1 মানে 4 3 12 2 24, এটাও 24 আসছে। তাহলে এখানে 24 আসছে, 24 প্লাস 24 মানে এখানে 48 হবে, কারণ 2 এর জন্য একটা, 4 এর জন্য একটা। আর এবারে পঞ্চমে 5 অঙ্ক বিশিষ্ট। 5 অঙ্ক বিশিষ্ট কটা সংখ্যা হবে? তখন থেকে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 2 দিলে এই 4টে ঘরে 4টি অঙ্ক ফ্যাক্টরিয়াল 4। ফ্যাক্টরিয়াল 4 মানে 4 × 3 × 2 × 1 মানে এটাও 24। তাহলে এখানেও 48টা আসছে। তাহলে এবারে এগুলো যোগ করে দিলে এই 48 48 24 8 2 এগুলো যোগ করে দিলে আমার মোট জোড় সংখ্যাগুলো বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা একটা টাইপ ডিসকাস করলাম। ওকে, তাহলে এই যতগুলো বললাম মোটামুটি নেক্সট দিন আরো অঙ্ক দিয়ে আমরা কিছু টাইপ আলোচনা করব। আর সেরকম এখানে আচ্ছা আরেকটা বলি, যেমন আগের দিন আমি কমিটিটা বলছিলাম, স্পেলিংটা ডিস্টার্ব হচ্ছিল। দেখো কমিটি COMMITTEE, এটা যদি এখানে প্রশ্ন করে এই কমিটি শব্দের লেটারগুলো দিয়ে এই শব্দের বর্ণগুলি দিয়ে কটি শব্দ গঠন করা যাবে বলে 1 নম্বর শর্ত দিচ্ছি, স্বরবর্ণগুলো একত্রে থাকবে। 2 নম্বর প্রশ্ন করছি, স্বরবর্ণগুলি একত্রে থাকবে না। ব্যাস, এরকম যদি প্রশ্ন করা হয় তাহলে দেখো এটার ক্ষেত্রে দেখো মোট কটা লেটার আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে মোট বর্ণ কটা? মোট বর্ণ 9টি। তার মধ্যে দেখো M দুটো, T দুটো, E দুটো। M দুটি, T দুটি, E দুটি। ওকে, তাহলে মোট বিন্যাসটা দেখো, মোট বিন্যাস ফ্যাক্টরিয়াল 9/ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2। এই ক্যালকুলেশনটা নিজেরা করবে। ক্লিয়ার? এরপরে দেখো এখানে যদি বলে স্বরবর্ণগুলি একত্রে থাকবে, তাহলে এখানে নাম্বার 1 আসছে, এটা মোট বিন্যাস হলো। এবারে 1 নম্বর অঙ্কটায় আসছে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। এখানে স্বরবর্ণ কি কি আছে দেখো, ও আছে, আই আছে, আর দুটো ই আছে। তাহলে এইগুলো যদি একত্রে থাকে
তার মানে এই চারটেকে একটি বর্ণ ধরবো, লেটার সরি একটি বর্ণ, বাকি দেখো একটা দুটো তিনটি চারটি পাঁচটি আর এইটা ছটি, তাহলে মোট 6টি লেটার হচ্ছে। কি বললাম? 6টি লেটার। মানে এই চারটেকে একটা ধরলাম, এটা একটা লেটার, তারপরে দেখো দুটো তিনটি চারটি পাঁচটি ছটি, মোট 6টা লেটার। তাহলে স্বরবর্ণগুলোর এক জায়গায় রাখা মানে ফ্যাক্টরিয়াল 6, আর এর সঙ্গে দেখো দুটো এম আর দুটো টি থাকছে, মানে ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ইনটু। আবার এই যেগুলো একসঙ্গে থাকবে এদের দেখবে এদের মধ্যে আবার বিন্যাস হবে নিজেদের মধ্যে, এই একসঙ্গে এরকম থাকতে পারো তো, এই দুটো আগে আই তারপরে ও, বা ও আগে ই তারপরে আই তারপরে ই, এরকম থাকতে পারে তো। তাহলে এই এদের মধ্যে আবার বিন্যাস হবে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2, কেন? দুটো ই আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2। এইটা ক্যালকুলেশন করে দিলে এই উত্তরটা পেয়ে যাবে এইটার জন্য। আর স্বরবর্ণগুলি একত্রে থাকবে না, কি হবে? 2 নম্বরের জন্য এই যেটা আসছে ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2, টোটাল বিন্যাস থেকে এই যেটা থাকবে এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা থাকবে না, বেরোবে। তাহলে এইটা হচ্ছে 2 নম্বরের অ্যান্সার, আর এইটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম মোটামুটি এগুলোই একটু দেখবে, প্র্যাকটিস করবে। নেক্সট দিন আরো কিছু ম্যাথ দিয়ে আমরা পারমিটেশনের উপরে আরো আলোচনা করব। এতটাই।